বন্ধুরা, আজকে আমি সত্য ঘটনা নিয়ে নির্মিত একটি মুভির এক্সপ্লেন করতে যাচ্ছি, যে ঘটনা সাউথ কোরিয়াকে কাঁপিয়ে রেখেছিল একটা সময়। কোরিয়ার হোসিয়ং নামের একটা জায়গায় 1986 সাল থেকে 1991 সাল পর্যন্ত একটা সিরিয়াল কিলিং এর ঘটনা চলতে থাকে, যে ঘটনাতে মেয়েদের রেপ করে হত্যা করত খুনি। আসলে কে ছিল এই খুনি, আর হত্যার কারণ কি ছিল? বন্ধুরা, মুভিটি শুরু করার আগে যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তবে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, কারণ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্যের দরকার, আর আপনাদের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। মুভিটি শুরু হয় 1986 সালে হোসিয়ং নামের একটি শহরে, যেখানে দেখানো হয় একটি বাচ্চা ধান খেতে বসে আছে, আর তার বাবা একজন পুলিশ অফিসারকে নিয়ে সেখানে আসে। এই পুলিশ অফিসারের নাম পার্ক সেখানে এসে ধান ক্ষেতের পাশে ড্রেনে কিছু দেখতে থাকে। সেখানে সে একটা মেয়ের মৃতদেহ নগ্ন অবস্থায় দেখতে পায়, যার হাত বাঁধা ছিল। মেয়েটাকে রেপ করে তারপর মেরে ফেলা হয়েছে। পার্ক পুলিশ স্টেশনে গিয়ে কেসের রিপোর্ট বানায়। এরপর সে কিছু লোকাল গ্যাংস্টারের ছবি তোলে আর তার কেসের ডায়েরিতে রাখে, এবং তাদেরকে সে সন্দেহ করে কেসের ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যেতে থাকে। পার্ক কোনো কিছু তদন্ত ছাড়াই তার আসামির লিস্ট তৈরি করেছে, এবং তাদের উপর ভিত্তি করে এই তদন্ত চলবে। আর আমরা বুঝতে পারি কোরিয়ার আইন ব্যবস্থা ওই সময় কেমন ছিল। পুলিশরা সে সময় কোনো কিছু না তদন্ত করেই অভিযুক্ত খুঁজে নিত, তারপর তাদের তদন্ত শুরু হতো। তারপর এই ঘটনার কিছু দিন পরে ধান ক্ষেতের মধ্যে আরও একটি মহিলার মৃতদেহ পাওয়া যায়, যার নাম হ্যাংসুক। তাকেও একইভাবে হাত বেঁধে রেপ করে খুন করা হয়েছে। আর আমরা এটাও দেখতে পারি যে ক্রাইম সিনের মধ্যে কোনো ব্যারিকেড দেওয়া নেই, তাই সেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে আর এভিডেন্সগুলি নিয়ে খেলছে। তখন পার্ক রাস্তায় এসে খুনির একটা পায়ের ছাপ দেখতে পায়। সে পুলিশদের বলে এই জায়গাটা দেখে রাখতে। তখনই সেখান দিয়ে একটা ট্রাক্টর যায় এবং পায়ের ছাপটা নষ্ট হয়ে যায়। আর এখন তাদের কাছে ডেড বডি ছাড়া ক্রাইম সিনের আর কোনো এভিডেন্স ছিল না। পার্ক থানায় খাবার খেতে খেতে তার ডায়েরিতে রাখা লোকাল গুন্ডাদের ছবিগুলো দেখছিল। তখন তার চিফ এসে তাকে বলে, তুমি খাবারের সময় এসব ছবি দেখা কিভাবে? তখন পার্ক জানায়, আমি আর কিছু জানতে না পারি, কিন্তু আমার চোখগুলো সব জানে, আর এজন্যই এত বছর আমি ডিটেকটিভের কাজে টিকে রয়েছি। আমি দেখে বলে দিতে পারি আসামি সত্যি বলছেন না মিথ্যে। তারপর পার্ক তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, যে একজন নার্স ছিল। সেখানে পার্ক তার গার্লফ্রেন্ডকে কেস সম্পর্কে বলতে থাকে। তখন তার গার্লফ্রেন্ড জানায় সে একজন বৃদ্ধ মহিলার কাছ থেকে শুনেছে, যেদিন রাতে হ্যাংসুকের খুন হয়েছে সেদিন রাতে কংহু নামের একজন ছেলে তার পিছু করছিল। পার্ক এ কথা শুনে চমকে ওঠে, আর তার গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করে কংহু দেখতে কেমন, এবং সেখান থেকে সোজা কংহুর কাছে যায়। কংহু মানসিকভাবে অসুস্থ ছেলে, সে এখনও বাচ্চাদের মতন আচরণ করে। পার্ক কংহুকে থানায় নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে। কংহু বলতে থাকে আমি খুন করিনি। তখনই পার্কের পার্টনার, যার নাম ইয়াংকু, সেখানে আসে আর কংহুকে মারতে থাকে। পার্ক তখন কংহুকে বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি খুন করনি। কংহু তখনও একই কথা বলতে থাকে। এরপর দেখানো হয় একটা নির্জন রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছিল আর একটা ছেলে তাকে ফলো করছিল। তখন তাকে দেখে মহিলা ভয় পায় আর দৌড়াতে শুরু করে, কিন্তু রোডের কিনারায় এসে পড়ে যায়। সেই ছেলেটা মহিলার কাছে আসে মহিলাকে সাহায্য করার জন্য, কিন্তু মহিলাটি সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে। আর তখনই পার্ক সেখানে আসে, ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মারতে থাকে। পার্ক যখন তাকে অপরাধী ভেবে হাত করা পড়ায়, তখন ছেলেটা তার পরিচয় জানা। এই ছেলেটার নাম সিও, আর ইনি একজন পুলিশ অফিসার। তিনি সিওল শহর থেকে এখানে এসেছেন এই কেসের তদন্তে পার্কের সাহায্য করার জন্য। এরপর পার্ক কংহুর একটা জুতো নিয়ে ক্রাইম সিনে পৌঁছায়। সেখানে গিয়ে সে জুতোর ছাপ বসায় আর তার একটা ছবি তুলে নেয়। সেই ছবি নিয়ে সে কংহুর কাছে যায়। কংহুকে সেই ছবি দেখিয়ে বলতে থাকে, তোমার জুতোর ছাপ ক্রাইম সিন থেকে পাওয়া গেছে। বলা, তুমি কেনে হ্যাংসুককে খুন করেছ? কংহু তখনও বলতে থাকে আমি খুন করিনি। এরপর পার্ক, সিও এবং ইয়াংকু কংহুকে নিয়ে পাহাড়ি জঙ্গলে আসে। সেখানে এসে কংহুকে ভয় দেখায়, তাকে বলে তুমি যদি স্বীকার না করো তাহলে তোমাকে মেরে ফেলে দেব এখানে। কংহু ভয় পেয়ে যায়, আর সে বলতে থাকে কিভাবে হ্যাংসুককে খুন করা হয়েছিল। আসলে কংহু মানসিকভাবে অসুস্থ ছিল, তাই সে পার্কের কথায় নিজেকে খুনি ভাবতে শুরু করে। কিন্তু অফিসার সিওর এগুলো বিশ্বাস হয় না, এজন্যই সে থানায় চলে আসে আর সারারাত ওই দুটো মার্ডার কেসের ফাইল দেখতে থাকে। অন্যদিকে পার্ক ইয়াংকু এবং পুলিশ চিফ রিপোর্টারদের ডেকে নিজেদের ছবি তোলায় এবং বলে দেয় কেসের সমাধান হয়ে গেছে, আর সেই খুনেরই দৃশ্য অভিনয় করার ঘোষণা করে।
তারপর কংহুকে যখন অভিনয়ের জন্য নিয়ে যাচ্ছিল তখন সিও তার হাত দেখে বুঝতে পারে যে সে একদম শক্ত করে গলায় ফাঁস লাগাতে পারবে না, যেমনটা ওই দুটি মহিলার সাথে করা হয়েছিল। অন্যদিকে সমস্ত মিডিয়া আর গ্রামবাসীদের সামনে পার্ক আর পুলিশ চিফ খুনের দৃশ্য রিক্রিয়েট করতে যাবে। তখন সিও চিফকে বলে কংহু কোনো খুন করেনি আর এগুলো করার মানে কি। কিন্তু চিফ বলে সমস্ত মিডিয়ার লোক এখানে এসেছে আর এখন এটা না করলে আমাদের বদনামি হবে। সিও সেখান থেকে চলে আসে, তখনই কংহুর বাবা সেখানে চলে আসে আর কংহুকে ডাকতে থাকে। তখন কংহু সবার সামনে চিৎকার করে বলতে থাকে, আমি এই খুন করিনি, আমাকে খুব মারধর করা হয়েছে আর আমাকে এটা স্বীকার করানো হয়েছে। এজন্যই তাদের এই অভিনয় ক্যান্সেল হয়ে যায় আর বাধ্য হয়ে কংহুকে ছেড়ে দিতে হয় তাদের। আর এসব কিছু নিউজ পেপারে দেখে তাদের একজন বিশেষ পুলিশ অফিসার নিজেও এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। সে অফিসার জিজ্ঞাসা করে যাদেরকে রেপ করে হত্যা করেছে খুনি তাদের মধ্যে কমন কি ছিল। তখন সিও উত্তর দেয় তারা খুব সুন্দর ছিল এবং তারা লাল পোশাক পরা ছিল আর সব খুন করা হয়েছিল বৃষ্টির রাতে। অফিসার জিজ্ঞাসা করে তারা কি দুজনেই লাল পোশাক পরেছিল। সিও বলে দুজন নয়, তিনজন। আর এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সিও বলে 3টে খুন হয়েছে যাদের মধ্যে 2টো বডি আমরা পেয়েছি। আজ থেকে 2 মাস আগে একটা মহিলা নিখোঁজ হয়, তার বয়স ছিল 27, আর পুলিশ রিপোর্ট অনুযায়ী সে যেদিন নিখোঁজ হয় সেদিন বৃষ্টি পড়ছিল এবং মহিলাটি লাল পোশাক পরেছিল। সিও অফিসারকে বলে আপনি আমায় কিছু পুলিশ দিন, আমি 2 দিনের মধ্যে লাশ খুঁজে বের করবা। আর সিও পুলিশদের নিয়ে লাশ খুঁজতে শুরু করে এবং 2 দিনের আগে সেই লাশটি খুঁজে পায়। সে মেয়েটিকেও একইভাবে রেপ করা হয়েছে যেভাবে বাকিদের করা হয়েছিল। আর অফিসার বলতে থাকে যেদিন আবার বৃষ্টি হবে সে খুনি আবার খুন করবে। এরপর যেদিন বৃষ্টি হয় সেদিন লাল ড্রেস পরা এক সুন্দরী মহিলা রাস্তা দিয়ে যেতে থাকে। এ মহিলা আর কেউ নয়, সে একজন পুলিশ অফিসার ছিলেন যার নাম কুয়াং। সে অনেক সময় পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটতে থাকে কিন্তু তার সঙ্গে কোনো কিছুই ঘটে না। সেই খুনি সেখানে আসেই না। সেজন্য সিও কুয়াংকে নিয়ে একটা চেকপোস্টে আশ্রয় নেয়। সেখানে 2টো স্কুল ছাত্রী আসে। সেখানে আসার পর ছাত্রীরা জানতে পারে যে এরা 2জন পুলিশ অফিসার। আর এজন্যই তারা বলতে থাকে তারা শুনেছে যে খুনগুলো করছে সে তাদের স্কুলের আউট হাউসে থাকে আর রাত্রে বেলা বেরিয়ে মানুষকে খুন করে। এ কথা শুনে তারা 2জন হাসতে থাকে। অন্যদিকে দেখানো হয় এক মহিলাকে। তার স্বামী বৃষ্টির জন্য ফ্যাক্টরিতে আটকে আছে আর তার স্বামীকে নিয়ে আসার জন্য সে একটা ছাতা নিয়ে রাস্তায় বেরিয়ে যাওয়ার আগে তার লাল ড্রেসটা চেঞ্জ করে নেয়। সে যখন রাস্তা দিয়ে যেতে থাকে তখন পাশ থেকে কিছু একটা আওয়াজ শুনে সে খুব ঘাবড়ে যায় আর দৌড়ে যেতে থাকে। কিন্তু তখনই পাশের ধান খেতে থাকা খুনি তাকে নিয়ে যায়। পরের দিন পুলিশ স্টেশনে একটা কল আসে। সিও তাড়াতাড়ি করে ক্রাইম সিনে চলে যায়। সেখানে গিয়ে সে চিৎকার করে বলতে থাকে ক্রাইম সিনে যে না কেউ না আসে, ফরেনসিক টিম যতক্ষণ না আসে ক্রাইম সিনকে সুরক্ষিত রাখতে হবে। দুর্ভাগ্যবশত সেখানে থাকা সমস্ত ফুটপ্রিন্ট বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। আরও একবার তাদের কাছে প্রমাণ বলতে কিছুই নেই। তারা হতাশ হয়ে যায়। তখনই অফিসার কুয়াং বলে আমার কাছে কিছু দেখানোর আছে। আর এই বলে অফিসার কুয়াং একটি রেডিও চ্যানেলের প্রসারণ কেন্দ্রের একটি রেকর্ড বের করে আনে এবং বলে একটি লোক সেট ল্যাব নামের একটি গান কিছুদিন পর পর রেডিও সেন্টারে রিকোয়েস্ট করে। সে চিঠিতে এটাই লেখে বৃষ্টির দিনে গানটাকে চালাতে। আর তার চেয়েও বড় কথা যেদিন যেদিন এই গানটা রেডিওতে বাজানো হয়েছে সেদিনই মার্ডারগুলো হয়েছে। পার্ক এ কথাগুলোর মধ্যে বিশ্বাস করে না, কারণ তার যুক্তি অনুযায়ী ক্রাইম সিনে খুনির কোনো চুল পাওয়া যায়নি। আর তার বিশ্বাস হলো খুনির গোপনাঙ্গের জায়গায় কোনো চুল নেই। সে এটা মাথায় রেখে ইনভেস্টিগেশন করতে থাকে। কিন্তু অফিসার আর সিও কুয়াং এর যুক্তিটা মেনে নেয় এবং সিও ওই রেডিও স্টেশনে চলে যায়। রেডিও স্টেশনে গিয়ে সে চিঠিগুলো দেখতে চায় এবং তারা জানায় চিঠিগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। সিও ডাস্টবিনে চিঠিগুলো খুঁজতে থাকে যেখানে প্রচুর চিঠি রয়েছে। কিন্তু পাশে থেকে একটা লোক জানায় গতকালকে চিঠিগুলো নোংরার সাথে ফেলে দেওয়া হয়েছে। আর অন্যদিকে পার্ক তার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে কেস নিয়ে কথা বলতে থাকে। তার গার্লফ্রেন্ড তাকে ওঝার কাছে যেতে বলে। পার্ক ওঝার কাছে গিয়ে একটা কাগজ নিয়ে আসে আর সেটা নিয়ে তারা রাতে ক্রাইম সিনে চলে যায়। কিন্তু তখনই তারা দেখতে পায় সিও সেখানে আসছে। এটা দেখে তারা লুকিয়ে পড়ে। সিও ক্রাইম সিনে এসে ইনভেস্টিগেশন করতে থাকে। কিন্তু তখনই সেখানে আরও একজন লোক আসে। তাকে দেখে সিও পাশে আরেকটা জায়গায় লুকিয়ে যায়। তারা দেখতে পায় লোকটি মহিলাদের আন্ডারগার্মেন্টস বের করে মাস্টারবেট করতে থাকে। তখনই ইয়াংকুর পা পাশে থাকা একটি প্লাস্টিকের উপর পড়ে।
আর সেই শব্দ শুনে লোকটা সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর তারা সেই লোকটার পিছু করতে থাকে। পিছু করতে করতে তারা একটা ফ্যাক্টরিতে এসে পৌঁছায়। সেখানে বাকি সবাই সেই লোকটার মতোই ড্রেস পরে আছে, কারণ সেই লোকটা এই ফ্যাক্টরির কর্মচারী। কিন্তু পার্ক সেই লোকটার আন্ডারওয়্যার এর রং দেখে তাকে ধরে ফেলে, আর এটা দেখে সিও ইমপ্রেস হয়ে যায়। তারা সেই লোকটিকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসা করতে থাকে। তারা সেই লোকের বাড়ি থেকে অশ্লীল ম্যাগাজিন পায় এবং জানতে পারে তার স্ত্রী অসুস্থ এবং প্রতি সপ্তাহে তার স্ত্রীর জন্য সে প্রেয়ার করে। পার্ক সে লোককে জিজ্ঞাসা করে সে কেন এত রাতে ক্রাইম স্পটে গিয়েছিল। সে লোক জানায় তার স্ত্রীর সঙ্গে সে শারীরিক সম্পর্ক করতে পারে না, আর তার বাড়িতে বাচ্চা রয়েছে, তাই সে জায়গায় গিয়ে মাস্টারবেট করে। পার্ক এবং ইয়াংকু তার কথা বিশ্বাস করে না। ইয়াংকু সেই লোককেও প্রচুর মারতে থাকে এবং মেরে মেরে তাকে দিয়ে স্বীকার করিয়ে নেয় যে সে সমস্ত মহিলাদেরকে সেই মেরেছে। অন্যদিকে সিও সে স্কুলে চলে যায়, যে স্কুলের কথা বৃষ্টির রাতে সে ওই মেয়েদের কাছ থেকে শুনেছিল। আর সেখানে গিয়ে সিও সে মেয়েটার সাথে কথা বলে। এরপর সিও স্কুলের টিচারের কাছে জানতে পারে যে পাশের একটা জায়গা থেকে একজন মহিলার কান্নার আওয়াজ শোনা গিয়েছিল। এটা শুনে সিও সে জায়গা চলে আসে এবং সে একজন মহিলাকে দেখতে পায়, কিন্তু মহিলাটি তাকে দেখে ভয় পেয়ে লুকিয়ে যায়। সিও তাকে বলে, আমি একজন পুলিশ অফিসার, কিছু প্রশ্ন করব তোমায়। মহিলাটি বলে, আপনি এখান থেকে চলে যান, আপনাকে দেখলে আমার বিপদ হতে পারে। সিও তখন দেখতে পায় বাইরে রৌদ্রে দেওয়া সমস্ত জামা কাপড় সাদা রঙের, কিন্তু তার মধ্যে ছিঁড়া লাল রঙের একটা রুমাল রয়েছে। এটা দেখে সিও বুঝে যায় যে এই মহিলা একজন ভিকটিম, আর সেই জন্যই সে মহিলা অফিসার কুয়াংকে তার কাছে পাঠায়। কুয়াং তার কাছ থেকে জানতে পারে এই মহিলাকেও রেপ করা হয়েছে, যেভাবে বাকিদের করা হয়েছিল। কুয়াং তাকে জিজ্ঞাসা করে সে লোকটার চেহারা সে দেখেছে কিনা। তখন সে জানায় সে ইচ্ছে করেই তার চেহারা দেখেনি, কারণ তার চেহারা দেখে নিলে সে তাকেও খুন করে ফেলত। কিন্তু যখন খুনি তার মুখ চেপে ধরেছিল তখন সে বুঝতে পেরেছিল তার হাত খুব নরম, একদম মেয়েদের মতো। এরপর সিও সোজা থানায় চলে আসে এবং সেই আসামির হাত দেখে, কিন্তু তার হাত নরম নয় বরং শক্ত ছিল। তারপর সিও পার্ককে বলে তাকে ছেড়ে দিতে, সে খুনি নয়। আর পার্ক এটা শুনে রেগে যায়, কারণ সে যাকেই ধরে আনে সিও তাকেই ছেড়ে দিতে বলে। এজন্যই তাদের মধ্যে মারপিট হতে থাকে। তখনই পুলিশ চিফ এসে রেডিও অন করে দেয় এবং তারা শুনতে পায় রেডিওতে আবার সেই স্যাড লাভ গানটা চলছে। সিও দৌড়ে গিয়ে জানালা খুলে দেখতে পায় বাইরে বৃষ্টি হচ্ছে। তারা অনেক চেষ্টা করতে থাকে যে না আজ খুন না হয়, তারা পুরো শহরে ইমার্জেন্সি অ্যালার্ট করে দেয়া, কিন্তু এতে কোনো লাভ হয় না। পরের দিন সকালে আবার একটি মহিলার মৃতদেহ পাওয়া যায় এবং ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী তার মৃত্যু হয়েছিল 7:30 থেকে 8টার মধ্যে, যখন সিও এবং পার্ক মারপিট করছিল। ডাক্তার মেয়েটির গোপন অঙ্গ থেকে 9টি পাথর বের করে। খুনি মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে মেরেছে সেটা তারা ভাবতে থাকে, আর এটা ভেবে তারা ভেঙে পড়ে। পার্ক, যে কি না কোনো কিছু তদন্ত ছাড়াই তার সাসপেক্ট লিস্ট তৈরি করেছিল, সেই সমস্ত ছবি সে ছিঁড়ে ফেলে দেয়, আর সে বলে আমি অনেক সময় নষ্ট করেছি আর নয়। এমন সময় রেডিও স্টেশন থেকে কুয়াং এর কল আসে। সে রিকোয়েস্ট করা গানটির চিঠি পায়, আর সেখান থেকে পায় একটা অ্যাড্রেস। সিও এবং পার্ক সেখানে গিয়ে জানতে পারে সেই লোকের নাম হিয়াংগোয়া, আর সে একটা ফ্যাক্টরিতে কাজ করে। তারা ফ্যাক্টরিতে গিয়ে সেই লোককে গ্রেফতার করে নিয়ে আসে। সিও সে লোকের হাত দেখে সে দেখতে পায় লোকটার হাত একদম মেয়েদের মতো নরম, এবং সে নিশ্চিত করে নেই এই লোকটা খুনি। সিও তাকে জিজ্ঞাসা করে তুমি কবে থেকে ফ্যাক্টরিতে কাজ করছো। সে বলে গত বছর সেপ্টেম্বর মাস থেকে। সিও বলে এর কয়েকদিন পর থেকে সমস্ত মার্ডার শুরু হয়। পার্ক তাকে চিঠিটা দেখিয়ে বলে এটা রেডিও স্টেশনে তুমি পাঠিয়েছ। হিয়াংগোয়া বলে হ্যাঁ। পার্ক জিজ্ঞেস করে তুমি এরকম আরও অনেক চিঠি পাঠিয়েছ। হিয়াংগোয়া জানায় হ্যাঁ। পার্ক আবারও জিজ্ঞেস করে তুমি বৃষ্টির দিনে এই গানটা শোনার রিকোয়েস্ট করেছ। সে বলে হ্যাঁ। এরপর পার্ক জানায় যতবার এই গানটা বেজেছে ততবার একটা করে মহিলার খুন হয়েছে, জানো তুমি? হিয়াংগোয়া বলে জানি না। সিও জিজ্ঞেস করে কাল তুমি প্রোগ্রামটা রেডিওতে শুনেছিলে? সে জানায় হ্যাঁ। সিও তাকে বলে তাহলে বলো এর পরের গানটা কি ছিল। তখন হিয়াংগোয়া বলে মনে নেই। পার্ক বলে এটা কালকের ঘটনা আর তোমার আজকে মনে নেই। সে আবার বলে আমার মনে নেই। এটা শুনে রেগে ইয়াংকু হিয়াংগোকে মারতে থাকে। তখনই চিফ ইয়াংকুকে নিয়ে বাইরে চলে আসে আর লাথি মেরে নিচে ফেলে দেয় এবং বলে ইন্টারভেশন রুমে আর কখনো না ঢুকতে। আসলে পুরো কোরিয়াতে পুলিশদেরকে কোনো রেসপেক্ট করত না।
কারণ পুলিশরা কোনো কিছু তদন্ত না করেই লোকদের তুলে নিয়ে আসত এবং জিজ্ঞাসাবাদের সময় তাদের প্রচুর মারধর করত। আর এই জন্যই চিপ তাকে ইন্টারভেশন রুমে ঢুকতে না করে দেয়। অন্যদিকে পার্ক আর সিও ভাবতে থাকে কি করে তারা প্রমাণ করবে, তাদের কাছে তো কোনো সাক্ষীও নেই। তখনই সিও পার্কে জিজ্ঞাসা করে, তুমি যখন কংহুকে পাহাড়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলে তখন তুমি কি সত্যিই তাকে কিছু বলে দাওনি যে সে কি বলবে? তখন পার্ক জানায় না, আমি তো তোমায় আগেও বলেছি আমি কংহুকে কিছু শিখিয়ে দেইনি। তাহলে সে এতটা ডিটেলস এর সাথে কিভাবে বলল? এরপরই তারা কংহুর টেপ রেকর্ড শুনতে শুরু করে। তারা লক্ষ্য করে কংহু ঘটনাটি এমনভাবে বলছে যে না কেউ তার সামনে খুন করেছে। তারা বুঝে যায় কংহু সব দেখেছিল, কারণ ওই রাতে কংহু ওই মেয়েটার পিছু করছিল। তারা কংহুর বাড়িতে যায়, কিন্তু কংহু তাদেরকে দেখে সেখান থেকে পালিয়ে যায়, কারণ এর আগেও তাকে তুলে নিয়ে অনেক মারধর করেছে তারা কংহুর পিছু করতে থাকে। শেষ পর্যন্ত কংহুর দেখা পায় এবং তার কাছ থেকে তারা জানতে পারে খুনের দিন কংহু সব দেখেছিল। তারা তাকে ছবিটা দেখায়, আর তখনই কংহুর বাবা লোক নিয়ে সেখানে চলে আসে এবং তাদের মারতে থাকে। এর সুযোগ পেয়ে কংহু একটা ট্রেন লাইনে গিয়ে দাঁড়ায়। যেহেতু কংহু একটা মানসিক রোগী, তাই সে বুঝতে পারে না যে ট্রেন এলে সে মারা যাবে। পার্ক তাকে অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু একটা ট্রেন এসে তাকে ধাক্কা দেয় আর তার মৃত্যু হয়। আর কোনো প্রমাণ না থাকার কারণে হিয়াঙ্গকে ছেড়ে দিতে হয় তাদের। এরপর তারা ডক্টরের কাছ থেকে জানতে পারে যে এক মহিলা ভিকটিমের দেহ থেকে 2 ফোঁটা সিমেন অর্থাৎ বীর্য পাওয়া গেছে, যা ওই খুনির, এবং ডিএনএ টেস্ট করলে জানা যাবে এই খুনি কে। কিন্তু কোরিয়াতে এমন টেস্টের সুবিধা নেই, তাই আমাদের অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত আমেরিকা থেকে টেস্টের রিপোর্ট আসে। এরপর সিও হিয়াঙ্গর উপর নজর রাখতে থাকে। অন্যদিকে পার্কের গার্লফ্রেন্ড তাকে বলে সে পুলিশে চাকরি ছেড়ে অন্য কোনো কিছু করুক। সে পার্কের সাথে সেদিন অনেকটা সময় কাটায়। অন্যদিকে সিও হঠাৎ করে হিয়াঙ্গকে দেখতে পায় না। পরে সে দেখতে পায় হিয়াঙ্গোয়া একটা বাসে উঠেছে, আর সেই সময় তার গাড়িটা খারাপ হয়ে যায়। এজন্য সে হিয়াঙ্গোর পিছু করতে পারে না। সিও চিন্তায় পড়ে যায়। সে বলতে থাকে হিয়াঙ্গোয়া আজকেও একটা খুন করতে পারে, কিন্তু চিপ তার কথায় বিশ্বাস করে না। রাত হয়ে যায়। একটা নির্জন জায়গা দিয়ে পার্কের গার্লফ্রেন্ড একটা রোগীর কাছে যেতে থাকে, আর সেই খুনি সেখানে উপস্থিত থাকে। সে পার্কের গার্লফ্রেন্ডকে ধরতেই যাবে, কিন্তু তখনই সেখান দিয়ে আরও একটা মেয়ে আসে। এখন খুনি ভাবতে থাকে সে কাকে মারবে। একবার পার্কের গার্লফ্রেন্ডের দিকে তাকায়, আরেকবার সে মেয়েটার দিকে তাকায়। শেষ পর্যন্ত খুনি সে মেয়েটাকেই ধরে নেয়। পরের দিন সকালে যখন সেই মেয়ের মৃতদেহ পাওয়া যায়, সিও দেখতে পায় মৃতদেহের কোমরে একটা পুরনো ব্যান্ডেজ লাগানো রয়েছে। সে এটা দেখে খুব ভেঙে পড়ে আর সেখান থেকে চলে আসে, কারণ সে যে মেয়েটাকে বাচ্চা বলেছিল আজ সে মেয়েটাকেও রেপ করে খুন করা হয়েছে। সিও সোজা হিয়াঙ্গর বাড়িতে আসে, তাকে ধরে মারতে থাকে। তাকে বলে তুই মানুষ নাকি জানোয়ার? তোকে মারার জন্য আমার কোনো ইনভেস্টিগেশনের দরকার নেই। আর এই বলে সে তার বন্দুক বের করে এবং বলতে থাকে তুই এই খুনগুলো করেছিস। তখন হিয়াঙ্গ বলতে থাকে হ্যাঁ আমি এই খুনগুলো করেছি, এটাই শুনতে চাও তুমি, তাই না? এই বলে হিয়াঙ্গোয়া একটা পাথর দিয়ে সিওর হাতে মারে এবং তার বন্দুকটা পড়ে যায়। সে হিয়াঙ্গোকে মারতে থাকে, আর তখনই পার্ক ডিএনএ রিপোর্ট নিয়ে সেখানে আসে। সিও দেখতে পায় ডিএনএ রিপোর্টে হিয়াঙ্গোর ডিএনএ ম্যাচ হয়নি। সে অবাক হয়ে যায়, কারণ সে তার তথ্য অনুযায়ী বুঝেছে যে হিয়াঙ্গাই সব মহিলাদের খুনি। রিপোর্টে দেখতে পায় হিয়াঙ্গ খুনি নয়। আর এরপর সে তার বন্দুকটা নিয়ে হিয়াঙ্গোকে মারতে যায়। পার্ক তাকে আটকায়। পার্ক হিয়াঙ্গোকে বলে আমার চোখের দিকে তাকাও। আর আজ পার্ক এটা বুঝতে পারে যে সে চোখের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারে না। হিয়াঙ্গোয়া সেখান থেকে চলে যায়, আর এই কেসটার কোনো সমাধান হয় না। এখন গল্প চলে আসে 2003 সালে। সেখানে দেখানো হয় পার্ক তার পুলিশের চাকরি ছেড়ে দিয়ে একটা বিজনেস করছে। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল যেখানে প্রথম মহিলার লাশ পাওয়া গিয়েছিল, এবং সে আজও ওই ড্রেনটাতে গিয়ে চেক করতে থাকে। তখনই একটা বাচ্চা মেয়ে এসে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছা? পার্ক জানায় কিছু না, এমনি। মেয়েটি বলে কিছুদিন আগে আরও একটা লোক এখানে এসেছিল, তাকেও আমি একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। পার্ক বলে সে কি বলেছে? সে বলে অনেকদিন আগে লোকটি এখানে কিছু করেছিল আর সেজন্য সে দেখতে এসেছিল। তখন পার্ক জিজ্ঞাসা করে সে দেখতে কেমন? মেয়েটি বলে তাকে দেখতে একদম নরমাল। তখনই পার্ক ক্যামেরা দিকে তাকায় আর মুভিটি এখানে শেষ হয়।
বন্ধুরা, আজকে যে মুভিটি নিয়ে এক্সপ্লেইন করেছি, এই মুভিটি একটা সত্য ঘটনা নিয়ে নির্মিত। এবং যদিও মুভিটিতে মোট মৃতদের সংখ্যা কখনো উল্লেখ করা হয়নি। 1986 সালের অক্টোবর থেকে 1991 সালের এপ্রিলের মধ্যে হাওয়াসেং এলাকায় কমপক্ষে 10টি অনুরূপ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যা হোয়াসিয়ং সিরিয়াল হত্যা হিসাবে পরিচিত হয়েছিল। বন্ধুরা, আপনারা যদি এই ঘটনা সম্পর্কে আরও জানতে চান, তাহলে ইউটিউবে সার্চ করে নিউজ দেখতে পারেন।